প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় ২০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মিরপুর থানার মামলায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান নূর। হত্যা মামলায় রিমান্ডে ফরহাদ। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বছর ব্যবধানে সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। ৮ মাসে প্রাণ গেছে ১০৭ জনের। জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ভোরের সময় সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় ২০ কোটি ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র। এতে গুরুত্ব পাবে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং অর্থনৈতিক খাত। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের ১.৫ মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন দেয় মার্কিন প্রতিনিধি দল। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করছে। রোববার ব্যস্ত দিন কাটে প্রতিনিধি দলের ৬ সদস্যের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ ৬ মার্কিন প্রতিনিধি। এ সময় দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার যাওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্থন চান প্রধান উপদেষ্টা। এর আগে দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিরা। এরপর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ইউএসএইডের এশিয়া অঞ্চলের উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance. অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দলটি। পরে সচিব জানান, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের ২য় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি র্যাবের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ৩ শর্তে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিকে আরও ১৯০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। ৩ ধাপে অর্থ ছাড়ের কথা জানিয়েছে এশিয়ান সংস্থাটি। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক। এই ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপনের শর্ত মানতে হবে বাংলাদেশকে। এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিনের সঙ্গে বৈঠকে বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার কথা জানায় এডিবি।
এছাড়া বাংলাদেশ ব্যাংকে $150 কোটি ঋণ সহায়তা দেবে সংস্থাটি। We are thankful to ADB for their continued support. Also, we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things. We are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, mid-term, and there are some long-term things. অন্য প্রসঙ্গ, রাজধানীর আদাবরে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ডিবি কার্যালয় থেকে রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলমকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা শফিকুল ইসলাম। শনিবার ইস্কাটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন বিচারক। আজকে এই ফরহাদ হোসেনকে আদালতে উপস্থাপিত করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্ত কর্মকর্তা বলেন যেহেতু আজার নামী আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। এই মামলায় রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষ জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 11 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আরও 5টি অভিযোগ দায়ের হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগগুলো দেন ভুক্তভোগীর স্বজনরা। এর মধ্যে 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে স্কুল ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ সর্বোচ্চ 76 জনকে অভিযুক্ত করা হয়েছে। একই দিন বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ ছাত্র মারুফ হোসেন নিহতের ঘটনায় 28 জন এবং উত্তরায় ফয়সাল সরকার নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের আসামি করে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। অপর 2 অভিযোগ আনা হয়েছে 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিক ও জুবায়ের এবং 5 আগস্ট উত্তরায় স্কুল ছাত্র সামেউ আমান নূর নিহতের ঘটনা কেন্দ্র করে। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা ও বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি, তবে তার বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এদিকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আগামীতে দেশের রাজনীতি হবে গুম, খুন ও ত্রাসমুক্ত। কথা বলার অধিকার থাকবে মানুষের। চলমান কর্মসূচির অংশ হিসেবে রোববার মানিকগঞ্জ, ফেনী ও দিনাজপুর সফর করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে সব জেলায় নিহতের পরিবারের সদস্য এবং আহতদের খোঁজখবর নেন তারা। দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আশ্বাস দেন আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহ আইনি সহায়তা দেয়ার। যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান সার্জিস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে, যেই প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে। পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। শেষ হয়নি যুদ্ধ,
বিকেলে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয় জেলা শিল্পকলা একাডেমিতে। এতে যোগ দেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। বলেন, আগামীর রাজনীতিতে থাকবে না গুম, খুন ও ত্রাস, থাকবে মানুষের কথা বলার অধিকার। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ তারুণ্য নির্ভর হবে। আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ হবে, সাম্য মানবিক মর্যাদা নিশ্চিত হবে, গুম, খুন, ত্রাসের সংস্কৃতি থাকবে না, যে রাজনৈতিক বন্দোবস্তে মানুষের বাকস্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নেন আরেক সমন্বয়ক তরিকুল ইসলাম। আমাদের রাষ্ট্র সংস্কারের আন্দোলন, যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, সে আন্দোলন কোনো অপশক্তির কাছে মাথা নোয়াবে না। 8 সেপ্টেম্বর থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে হওয়া সব মামলার বিচার হবে ট্রাইব্যুনালে। আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানান তিনি। যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো, আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন দেখা যাবে। যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেননি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি, সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। তিনি জানান, বিজিবি পুলিশের যারা অপরাধ করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই অপরাধে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুতরাং পুলিশের সার্কুলার দিয়ে তারা তাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিনের ব্যাপারে অথবা পুলিশের নিজের মামলা করার ব্যাপারে, সেই ব্যাপারে তাদের গাইডলাইন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেই ধরনের কোনো সার্কুলারের কারণে প্রভাবিত হবে না। চিফ প্রসিকিউটর জানান, আগামী সপ্তাহের মধ্যেই বিচারক নিয়োগের মাধ্যমে পুনর্গঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারে 2 মাসের বেশি সময় লাগার কথা নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছেন। তাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোন চিফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বারবারই ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেটে ছিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনে চলতি বছরের জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপির 422 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 113 জন ছাত্রদল নেতা। স্বৈরাচারের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, দেশ সংস্কারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে। আগামীতে নির্বাচিত সরকার রাষ্ট্রের প্রতিটি অবকাঠামোতে সংস্কার করে জনবান্ধব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার। তালিকায় মার্সিডিজ বেঞ্চ, ল্যান্ড ক্রুজার সহ 46 রকম পণ্য। সেটি পরে বিক্রিযোগ্য আরও বিপুল পরিমাণ। স্বাভাবিক হচ্ছে তৈরি পোশাক খাত।
সাভার আশুলিয়া ধামরা এলাকায় খুলেছে বেশিরভাগ কারখানা, তবে 18টিতে বন্ধ রয়েছে উৎপাদন। এদিকে নিরাপত্তাহীনতা কাটতে থাকায় স্বস্তি প্রকাশ করলেও বিজিএমইএ বলছে এরই মধ্যে হাতছাড়া হয়েছে বেশ কিছু বিদেশি অর্ডার। শতভাগ কারখানা চালু করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছে আশুলিয়া এলাকার পরিবেশ বান্ধব এই তৈরি পোশাক কারখানায়। বেশিরভাগ কারখানার নিরাপত্তা কর্মী জানান সকাল 8টায় নিয়ম মেনেই শ্রমিকরা যোগ দিয়েছেন কাজে। আমাদের ফ্যাক্টরি আজকে স্বাভাবিকভাবে চলতে আছে, সুন্দরভাবে চলতে আছে, কোনো সমস্যা নাই। শিল্প পুলিশের তথ্য, সাভার আশুলিয়া ধামরাই এলাকায় মোট 1863টি কারখানার মধ্যে রোববার শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে 18টি, আর সাধারণ ছুটি 2টিতে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে সাভার আশুলিয়া এলাকার সংগঠনটির 407টি কারখানার মধ্যে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ আছে 7টি। খোলার পরও উৎপাদন শুরু করেনি এমন কারখানার সংখ্যা 6, আর বাকি 394টিতে স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। এই 18টা ফ্যাক্টরি আমরা ব্যাপারে মালিক এবং শ্রমিকদের মাঝে করছি যেন বসে তাদের সমস্যাগুলো নিরসন করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসছে দাবি করে বিজিএমইএ বলছে এরই মধ্যে কিছু ক্রয়াদেশ চলে গেছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কায়। সেই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। এদিকে কারখানার কার্যক্রম পর্যবেক্ষণে রোববার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে আসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান শ্রমিক অসন্তোষ দূর করে শতভাগ কারখানা চালু রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের দাবি দেওয়া বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে আনব। আমাদের উপদেষ্টা মহোদয় তিনি এই ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের এক্সপোর্ট আরও আমরা বাড়াতে চাই, আমরা অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে আরো এগিয়ে যেতে চাই। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। শ্রমিক অসন্তোষ কেটে অনেকটাই স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সাভার আশুলিয়া ধামরাই এলাকার পোশাক কারখানা। তবে এরই মধ্যে এই শ্রমিক অসন্তোষের জেরে যে ভাবমূর্তি সংকটে পড়েছে মেড ইন বাংলাদেশ, তা কাটিয়ে ওঠাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সেনা সদরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার বিষয়ে জানানো হয়। এছাড়াও সেনা সদর পরিদর্শনকালে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এদিকে রাজধানীতেও দিনভর দমকা হাওয়া সহ বৃষ্টি হয়। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আজ থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাতভর বৃষ্টির পর সকালটাও শুরু হয় ভারী বর্ষণ দিয়েই। মাঝে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কমেনি দমকা হাওয়া। বেলা বাড়ার পর আবারও শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এতে চরম দুর্ভোগে পড়েন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। এই নিম্নচাপটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ আমাদেরও তো সমস্যা। সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস। ছাতাও মাথায় ভালোভাবে রাখা যাচ্ছে না, এক প্রকার ভিজে যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টি ভ্যাপসা গরম কাটালেও চলাচলে বাড়ায় ভোগান্তি। ইলশেগুড়ি বৃষ্টি নগরে জলাবদ্ধতার সৃষ্টি না করলেও বিপাকে পড়তে হয় অফিসগামীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন খেটে খাওয়া লোকজন। বৃষ্টি বাদলের জন্য কষ্ট হইতেছে, এই জন্য আমরা গাড়ি চালাতে পারতেছি না। বৃষ্টির জন্য যাত্রী পাওয়া যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু সারাদিনে বৃষ্টিপাতটা কম বেশি অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। শনিবার থেকে রোববার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল 32 মিলিমিটার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বন্যা দুর্গতদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নারাদিয়া সিমসন।
রোববার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে উপদেষ্টা ফারুকী আজম বলেন, আগামী 17 তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ হবার পর অস্ট্রেলিয়া সহায়তা করবে বলে হাইকমিশনার আশ্বস্ত করেছেন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের সুবিধাভোগী সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণ মানুষের যে অর্থনৈতিক উদ্যমগুলো ছিল সেগুলি তারা হারিয়েছে। এই ক্ষেত্রে আর্থিক সহযোগিতা তাদের প্রয়োজন, তাদের কনসিডারেশনে নিয়েছে এবং এই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বন্যা হয়ে গেছে, সেইটার উপরে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি। তো সেখানে যতগুলি ডিপার্টমেন্ট আছে, যতগুলি জেলা সমিতি আছে, সিটি কর্পোরেশন আছেন, সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। 2 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট, বাসাবাড়িতে ঢুকে গেছে পানি। এই মুহূর্তে শহরের পাবলিক লাইব্রেরি মোড় এলাকায় আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গত 48 ঘন্টার টানা বৃষ্টিতে মাদারীপুর শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছেন পৌরসভার অনেক বাসিন্দা, কারো কারো বাসা বাড়িতে ঢুকে পড়েছে পানি। আমরা আবহাওয়া অফিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে গত 2 দিনের যে 48 ঘন্টা বৃষ্টি হয়েছে তাতে 214 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে থাকায় দুর্ভোগের শেষ নেই। মাদারীপুর পৌর এলাকার যে বাসিন্দা রয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। আসলে আমরা বিগত দিনে দেখেছি যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা যায় পৌরসভার বিভিন্ন এলাকায়, সেই বৃষ্টির পানি নামতে 1 সপ্তাহের বেশি সময় লাগে। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের পাবলিক লাইব্রেরি রোড, সেই এলাকায় আমি রয়েছি। এখানকার পুরো সড়কটি পানিতে তলিয়ে আছে, অর্থাৎ হাঁটু পানি রয়েছে এই সড়কটিতে। এখান থেকে কখন নাগাদ পানি নামবে সেই চিন্তা কিন্তু এখানকার বাসিন্দাদের। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন স্থানীয়দের সাথে, তারা জানিয়েছেন যে বছরের 6 মাস এই একই অবস্থা থাকে এখানকার এই রাস্তাঘাট তলিয়ে থাকায়। দুর্ভোগের শেষ নেই। ছোট শিশুরা এবং স্কুল কলেজগামী যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েন, অর্থাৎ যাতায়াতের যে এই এলাকার বাসিন্দাদের প্রধান সড়ক হচ্ছে এটি। এখানকার শুধু এখানকার নাম নিরাময় হাসপাতাল রোড, বাদামতলা রোড, শহীদ বাচ্চু সড়ক, শহীদ মানিক সড়ক সহ বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা যায়। আমরা পৌরসভা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ভোগ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে। পৌরসভার বিভিন্ন এলাকায় যখন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাবে, অর্থাৎ পানি নামানোর সুব্যবস্থা থাকবে, তখন কিন্তু এই দুর্ভোগ আর থাকবে না বলে আমাদেরকে পৌরসভার কর্তৃপক্ষ সূত্রে আমাদেরকে জানিয়েছেন। গত 2 দিনের যে একটানা যে বর্ষণ হয়েছে সেই বর্ষণে আসলে মাদারীপুর শহরের যে বিভিন্ন এলাকায় যে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। ভোরের সময় আরও থাকছে, বৈদেশিক ঋণ পেলেও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। 15 বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে 2 লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার তাগিদ আইনজ্ঞদের। বিস্তারিত আল আমিন তুষারের রিপোর্টে।
গেল এক যুগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একগুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাত আমূল বদলে দেওয়ার বড় কর্মযজ্ঞ চলে দেশে। তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এসব প্রকল্পের নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৈদেশিক ঋণের উপর ভর করে চলে এসবের বাস্তবায়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে শুধু গেল ৮ বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ প্রতিবেদন বলছে, শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল ১.৫ দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় ১৯,০০০ কোটি টাকা। তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ। সঙ্গে গেল ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে ২ লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের বাইরেও ২০৩০ সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও ৪৬টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্ষমতা বৃদ্ধি হলে আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না, তার মানে অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় এইভাবে বৃদ্ধি করে চলেছেন। সরকারি পর্যায়ে সরকার এইভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করেছে এবং লুণ্ঠন করতে যে অলিগার্ক তৈরি করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সেবা লুণ্ঠনমুক্ত হতে হবে, মুনাফা মুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে। এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত ২০ ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের। প্রজেক্টগুলো নেওয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য। দুদকও সেই সময়ে কোনো ব্যবস্থা নেয়নি। দুদকের নেমে যাওয়া উচিত এই প্রজেক্টগুলোর দুর্নীতি সম্পর্কে খোঁজ করার। আদালতে যাতে করে মামলা দ্রুত বিচার হয় সেই ব্যবস্থাটাও, সেই পথটাও এখন তৈরি করা দরকার। সকল অনিয়ম পেছনে ফেলে আগামীর বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতি নির্ধারকরা, এমন তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ। ৬ দিন বন্ধ থাকার পর নতুন অয়েল পাম্প স্থাপন করে রোববার দুপুর ২টার দিকে আবার উৎপাদন শুরু হয় ৩ নম্বর ইউনিটে। এই ইউনিটটি দিনে ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এটি চালু রাখতে দৈনিক ২৩০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অয়েল পাম্প নষ্ট হলে বন্ধ হয়ে যায় উৎপাদন। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। যাত্রী খরায় পুরোপুরি বন্ধ হলো নভো এয়ারের ভারতগামী ফ্লাইট। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এয়ারলাইন্সটির ঢাকা টু কলকাতা ফ্লাইট। বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লি ভিসা নিয়ে কঠোর অবস্থান থেকে না সরলে ক্ষতির মুখে পড়বে দুদেশ। শিগগিরই দরকার সমাধান। ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থানের মুখে একের পর এক কমতে থাকে ভারতগামী ফ্লাইট। বিমান বাংলাদেশ ইউএস বাংলার ফ্লাইট সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। এমন বাস্তবতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নভো এয়ারের ঢাকা টু কলকাতা ফ্লাইট। প্রতিদিন একটা করে ফ্লাইট ছিল, মাঝখানে আমরা কমে নিয়ে আসলাম, সপ্তাহে 3টা ফ্লাইট করলাম। ডেফিনেটলি যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে যাত্রী সংখ্যা তো একদম কমে গেছে। ওই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি ফ্লাইটটা আপাতত বন্ধ রাখতে। এর আগে নভো এয়ারের ভারতগামী ফ্লাইট ছিল সপ্তাহে 7টি। শুধু এই ফ্লাইটেই মাসে প্রায় ৪,০০০ যাত্রী যাতায়াত করত ঢাকা কলকাতা রুটে। ভিসা কড়াকড়িতে যাত্রী খরায় ফ্লাইট সংখ্যা কমিয়ে 3টি করা হলেও পাওয়া যাচ্ছিল না অর্ধেক যাত্রীও। অবশেষে ফ্লাইট বন্ধের পথেই হাঁটে এয়ারলাইন্সটি। যে ব্যয় ফ্লাইট চলে সেই অপারেশনাল কস্ট না উঠলে তো আর ফ্লাইট চালানো যায় না। পরিস্থিতি যদি ভালো হয়, ভিসার ব্যাপারটা স্বাভাবিক হয়ে আসলে আমরা আবার বিবেচনা করব কলকাতা ফ্লাইট রিইনস্টেট করতে। এমন বাস্তবতায় এয়ারলাইন্সগুলোর ক্ষতির পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির কথা মাথায় রেখে দুদেশের সংশ্লিষ্টদের আলোচনায় বসার তাগিদ বিশেষজ্ঞদের। এয়ারলাইনগুলোর উপর একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল এবং আমরা আশা করতে পারি যে পরিস্থিতি যদি কেটে ওঠে বা ভারতীয় ভিসা যদি আবার চালু হয় আগের মতো, তাহলে আমাদের জন্য মঙ্গল। এবং সাথে সাথে কিন্তু এটার জন্য যে আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু
ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে অর্ধেকের বেশি কমে ইউএস বাংলার ঢাকা টু কলকাতা রুটে 14টি জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে 7টি ফ্লাইট। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হবে বুধবার। মার্সিডিজ বেঞ্চ, ল্যান্ড ক্রুজার গাড়িসহ অন্তত 46 ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2768টি 20 ফুট সাইজের, 3170টি 40 ফুট সাইজের পণ্যভর্তি কন্টেনার রয়েছে, যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া 4000 মেট্রিক টন ওজনের 70,000 প্যাকেজ কার্গো এবং 5450 মেট্রিক টন ওজনের 6846 প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে, যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এলসিএল কার্গো প্রায় 70,000 প্যাকেজ, ব্রেক বাল্ক কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 18 সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে 16 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্চ, 5 কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফেব্রিক্স, ফ্লোর টাইলস। বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে, যে আমদানিকরা তার অনুকূলে খালাস নেয়নি, এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। এদিকে কাস্টম হাউসের এই নিলাম নিয়ে বিটারদের অভিযোগের অন্ত নেই। ড্রপিং এর পর বাকি যত কাজ আছে, পেয়ারার দেওয়া, সকল কার্যক্রম ম্যানুয়াল কাজ, তো বাকিগুলো সিস্টেমে আপনি আনতে পারেন নাই। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য 4 দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। বারবার নিলাম ডেকেও যখন এসব পণ্য বিক্রি হয় না, তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। আজ 12ই রবিউল আউয়াল। এদিনই পৃথিবীতে জন্মগ্রহণ করেন মুসলমানদের সবশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্বসেরা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের এই দিনটিকে তাই বেশ আড়ম্বরের সাথে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এদিন সকল বিভেদ ভুলে তাই নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ ধারণ করে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে সংস্কার আনার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। প্রায় 1450 বছর আগে আরব দেশ যখন অন্যায় আর বর্বরতার অন্ধকারে নিমজ্জিত, সেই সংকটময় মুহূর্তে আধারের বুক চিরে আলোর রেখা দেখা দেওয়ার মতো পৃথিবীতে আগমন হয় এক মহামানবের, যিনি শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠায় রেখে গেছেন নিজের সুমহান জীবন আদর্শ। তিনি আর কেউ নন, মানবতার মুক্তির দিশারি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1978 সালে প্রকাশিত মাইকেল হার্টসের লেখা বিশ্বসেরা 100 মনীষী গ্রন্থে প্রথম স্থানেই রয়েছে এই মহামানবের নাম। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের র্যাঙ্কিংয়েও বিশ্বসেরা মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী চিন্তাবিদদের মধ্যে এই মহামানবের জন্মের তারিখ নিয়ে মতবিরোধ থাকলেও তার জন্ম যে হিজরি রবিউল আউয়াল মাসের সোমবার হয়েছিল তা নিয়ে সন্দেহ নেই কারো। এর মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। আর এ কারণেই এ দিনটিকে বেশ আড়ম্বরের সঙ্গে পালন করেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এই আনন্দ উদযাপনই ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। ইসলাম শব্দের অর্থই যেখানে শান্তি, সেখানে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ব্যক্তিগত ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ ধারণ করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আমাদের সকলকে হাদিসটা মনে রাখতে হবে, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো অর্থাৎ আমার সুন্নাতের উপর আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো। রাসূলের ভালোবাসার অর্থ হলো শুধু মৌখিক ভালোবাসা নয়, বরং ব্যক্তির জীবনে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করা। আর ইসলামী গবেষকরা বলছেন এই মহামানবের জীবন আদর্শেই ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে সংস্কার আনা সম্ভব। যারা মিলাদুন্নবী করছে তাদেরকে বলবো আপনারা কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে নিন। এই দিবস হোক আমাদের জন্য যে রাসূল যে জীবনযাপন করেছেন সেটা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা এটা পরিপালন করি।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানবজাতির হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই তার আদর্শ ধারণে গড়ে উঠবে শান্তি ও সম্প্রীতির বিশ্ব, এমনটাই আশা সবার। আল আমিন তুষার, সময়। বইয়ে দলীয় উক্তি শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লোগো থাকাই ছিল রীতি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বইয়ের ব্যাক কাভারে যুক্ত করা হয় সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনার উক্তি। শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত তাদের অনেকের নাম মুছে ফেলা হয়, অনেকের জায়গা হয় 1 থেকে 2 লাইনে। উপেক্ষা করা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান। এসবের ফলে পাঠ্যপুস্তক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন অনেকেই। যেটা বিগত সরকার করেছে, কিছু মানুষকে বড় করতে চেয়েছে, কি একটা পরিবারকে সারা দেশের উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এতে কোনো ভালো কিছু হয় না। সরকার পরিবর্তনের পর শিক্ষা সংস্কারের আওতায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া। পাঠ্যপুস্তকে নির্মোহভাবে ইতিহাসের উপস্থাপনা করা কেন জরুরি সে বিষয়ে বলছিলেন এই ইতিহাসবিদ। ইতিহাসের কম বেশি সকলেই জানে কার কি অবদান আছে, সেই অবদানটা খালি যথাযথ জায়গায় তার প্রতিস্থাপন, এটি কিন্তু আমাদের কাছে এখন ন্যূনতম দাবি। যে কাউকে দেবত্ব আরোপ করার প্রয়োজন নাই, আবার কাউকে খলনায়কে পরিণত করার প্রয়োজন নাই। যিনি যে অবদানটুকু রেখেছেন তার সেইটুকু যদি ইতিহাসে আমরা পাই, সেটি হবে এখন এই মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চলমান সংশোধন প্রক্রিয়ায় ইতিহাসে যার যে অবদান তা পক্ষপাতহীনভাবে তুলে ধরা হবে। যে বইগুলো পরিমার্জন করা হচ্ছে সেখানে ইতিহাসের সঠিক ইতিহাসের যারা যে অবদান যতটুকু রেখেছেন তার মূল্যায়ন যেন আমরা পাঠ্যপুস্তকের প্রতিফলন যথাযথভাবে আমরা দেব। আমরা সচেতনভাবে এই কাজটা করব, যাতে এ ধরনের কেউ অতিমূল্যায়িত আর কেউ একদমই অবমূল্যায়িত যেন না হন, সেটা আমরা রক্ষা করে চলব। পাঠ্যপুস্তক সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড। অধিকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। সরকারি নির্দেশ মেনে 3 সেপ্টেম্বরের মধ্যে বরিশালের লাইসেন্সধারী 197টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জমা পড়েছে 192টি। তবে লাইসেন্স স্থগিত হওয়ার পরও আগ্নেয়াস্ত্র জমা দেননি সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লার ছোট ভাই আশিক আবদুল্লাহ সহ 5 জন। এসব অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। সচেতন মহলের দাবি দ্রুত অস্ত্রগুলো উদ্ধারের। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শাকিল মাহমুদের তথ্য ও সুজয় দাসের ছবিতে রিপোর্ট। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এর মধ্যে যারা জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বরিশাল জেলা প্রশাসনের তথ্যমতে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বরিশালে 197টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সম্প্রতি লাইসেন্স করা অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও মহানগর এলাকার 5টি অস্ত্র জমা পড়েনি। সময় পার হয়ে যাওয়ায় অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। যে লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছে এর বিপরীতে আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে যারা জমা দেন নাই, এর পাশাপাশি কিন্তু এমনি অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বাহিনীর থেকে যেসব অস্ত্র খোয়া গেছে সেগুলো উদ্ধারের এই বিষয়ে 3টি বিষয় নিয়েই
যৌথ অভিযানের নির্দেশনা আছে, সেই আলোকে যৌথ অভিযান চলমান আছে। পুলিশের তথ্য মতে সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 3 জন অস্ত্র জমা দিয়েছেন বরিশালের বাইরে। তবে এখনও জমা পড়েনি সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ সহ মোট 5 জনের আগ্নেয়াস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যে কোনো মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় জমা রাখাটা প্রয়োজন, তো আমরা সেভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং আইনি কাঠামোর মধ্যে থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিনিয়রদের নির্দেশনা যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে 3 সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র জমা পড়েছে 92টি। সময় সংবাদ, বরিশাল। দেখছেন ভোরের সময়। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গাটি প্রায় 1 দশক ধরে জবরদখল করে রেখেছেন আওয়ামী লীগ সমর্থিত 2 ঠিকাদার। সেখানে পাথর বালু মেশানোর প্লান্ট স্থাপন করে চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি ব্যবসা। বিআইডব্লিউটির অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই এমন অনিয়ম অভিযোগ সংশ্লিষ্টদের। এদিকে সরকার নির্ধারিত চাঁদা দিয়েও পার্কিং ইয়ার্ডের পরিবর্তে বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপরে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গা জুড়ে শহীদ ট্রেডার্স জেবি নামের একটি প্রতিষ্ঠানের ভিটামিন, পাথর ও বালুর স্তূপ। আরেক পাশে ঠিকাদারি কাজের জন্য স্থাপন করা বেজ মিক্স প্লান্ট, ডিস্ট্রিবিউটর, কন্ট্রোল রুম, জেনারেটর, ডাম্পিং ট্রাক সহ বিভিন্ন মেশিনারিজ। অথচ বাস ট্রাক পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তার উপরে অবস্থান নিচ্ছে। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের এমন দশা। স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ইদ্রিস আলী রনি প্রায় 10 বছর এই পার্কিংয়ের জায়গাটি দখল করে রেখেছেন। তারা দুজনই সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে নৌপথে পাথর, বালু সহ বিভিন্ন মালামাল এনে এখানে মজুদ করেন। পরবর্তীতে প্লান্টের মাধ্যমে ওইসব মালামাল প্রক্রিয়া শেষে রাস্তা সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের ইজারাদার ও বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই তারা পার্কিং ইয়ার্ডটি দখল করে রেখেছেন। বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত পার্কিং চার্জ দিয়েও বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপর। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক ও যাত্রীদের। এখানে পার্কিং চার্জ রাখে, ট্রাক রাখার জন্য যে আমাদের জন্য টার্মিনাল বানানো, টার্মিনাল আমরা রাখতে পারি না, আমরা জায়গা পাই না। রাস্তায় গাড়ি রাখার রিস্ক আমাদের, এটা মাঠ থাকলে বাদে ওই মাঠে রাখলে আমাদের নিরাপত্তা বেশি থাকে। আমাদের তদন্ত করে বের করা দরকার, কে কে সাথে জড়িত, কে 10 বছর ধরে কেন এই ব্যবস্থা নিল না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তা। তবে পার্কিং ইয়ার্ডটি দখল মুক্ত করার আশ্বাস দেন বরিশালের নির্বাহী প্রকৌশলী। এগুলো খুলতে একটু সময় লাগবে, 2-2.5 মাস সময় দেওয়া কি হয়। আমি ঠিক আছে, আপনাদের 2 মাস সময় দেওয়া হলো, 2 মাসের মধ্যে সরিয়ে নিয়ে যাবে। 2 থেকে 3 মাসের মধ্যে সব নিয়ে যাবে এখান থেকে। ভোলা বরিশাল রুটে বিআইডব্লিউটিসির 6টি ফেরি চলাচল করে। এতে প্রতিদিন প্রায় 400 যানবাহন পারাপার হয়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। মানলেও মাছ শিকার বন্ধ থাকে না ভারত মিয়ানমারে, মিলছে না কাঙ্ক্ষিত সুফল। ক্ষতির অভিযোগ জেলেদের। দেশে বছরে 12 মাসের প্রায় 3 মাসেই নানাভাবে নদী সাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকে। মাছের প্রজনন উৎপাদন বাড়াতে সরকার নির্দিষ্ট সময়ে মাছ শিকার বন্ধ রাখার ঘোষণা দিলেও প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে ওই সময়ে চলে অবাধে মাছ শিকার। জেলেদের অভিযোগ, কাঙ্ক্ষিত সুফল তো মেলেই না, বরং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের প্রজনন সময় পরিবর্তিত হয়েছে বলে মত তাদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরে 2 দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ।
মৎস্য বিভাগের তথ্য মতে ভারতে এলাকা ভেদে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন এবং মিয়ানমারে 16 মে থেকে 31 আগস্ট 91 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে, অথচ বাংলাদেশে 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। জেলেদের অভিযোগ, বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার। 65 দিনে অবরোধ দেয়, ওখানে ইন্ডিয়ার জাল যায়, মায়ের জাল যায়, আইয়া মাছ ধরে। আমরা চাই যে এই ত্রিদেশীয় মানে একসাথে যে ভারত এবং মায়ানমার একসাথে যে অভিযানটা এই যে মাছ ধরাটা বন্ধটা থাকে। মৎস্যজীবী নেতারা বলছেন ইলিশ সংরক্ষণে বছরে 2 দফায় 87 দিন নিষেধাজ্ঞা থাকে। জলবায়ু পরিবর্তনে মাছের ঋতুচক্রে পাল্টে যাওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা না রাখায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 65 দিনের যে নিষেধাজ্ঞা আছে, আমরা এই নিষেধাজ্ঞার সময়সীমা হ্রাস করতে চাচ্ছি এবং একই সময় যদি নিষেধাজ্ঞা দিতেই হয় একই সাথে ভারত বাংলাদেশ যাতে দেওয়া হয়। জেলে পরিবারের 40 কেজি চাউলের পরিবর্তে আমরা 60 কেজি চাউল এবং নগদ 5,000 টাকা আমরা এটা দাবি করছি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞাকালে জেলেদের আর্থিক সহায়তায় সংকট সমাধানে কাজ চলছে। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে আমরা ভবিষ্যতে হয়তো আরও গবেষণা করে এই টাইমটা আকপিস করতে পারি এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করব ভবিষ্যতে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 4,21,093 জন মৎস্যজীবী রয়েছেন, আর বিভাগে প্রতি বছর ইলিশ সহ মোট মাছের উৎপাদন হয় 5,92,441 মেট্রিক টন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কাগজপত্র ও তথ্য দিয়ে আবেদন করলে বাংলাদেশিরা 48 ঘন্টার মধ্যে মালয়েশিয়ায় ভিসা পেতে পারেন বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হাজনা এম হাশিম। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের পরিমাণ $5 বিলিয়ন। বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু খাতে সংস্কারের তাগিদ দেন তিনি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার। বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ঝাড়খণ্ডে এক জনসভায় অংশ নিয়ে এই দাবি করেন মোদী। একই সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সহায়তা করছে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলেও অভিযোগ করেন তিনি। রোববার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে পরিবর্তন মহারালি নামে বিজেপির এক জনসভায় যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে রাজ্যটির বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি। মোদীর দাবি, রাজ্যটির সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে। অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে অনিরাপত্তায় ভুগছেন বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করার অভিযোগ করেন মোদী। এমনকি এসব অনুপ্রবেশকারীদের সমর্থন দিচ্ছে রাজ্যটির ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM বলেও দাবি করেন তিনি। पंचायतों पर व्यवस्था पर कब्जा कर रहे हैं, बेटियों के साथ अत्याचार की वारदातें बढ़ रही है। झारखंड के शहर हो या झारखंड के गांव, इस घुसपैठ के कारण हर झारखंडी असुरक्षित महसूस कर रहा है। साथियों, सच्चाई ये है कि JMM के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। इनके लोग झारखंड मुक्ति मोर्चे के भीतर भी घुस गए हैं। অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলেও অভিহিত করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে আবারও আলোচনায় এক দেশ এক নির্বাচন। ভারতীয় সংবাদ সংস্থা PTI এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মোদীর তৃতীয় মেয়াদেই এই পদ্ধতি চালু করতে সক্রিয় কেন্দ্রীয় NDA জোট সরকার। এই সংস্কারমূলক পদক্ষেপে সব দলই সমর্থন জানাবে বলে আশাবাদী তিনি। এই নির্বাচনী ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরে আগ্রহী। গত মাসে লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করার সময়েও এই প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।
মোদী। সে সময় তিনি যুক্তি দিয়ে বলেন, ঘন ঘন নির্বাচন দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে, যদিও এই ব্যবস্থার সমালোচনা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাহানুল রানা, সময়। স্পেস ওয়াকের ঐতিহাসিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 মহাকাশচারী। ক্রু ড্রাগন ক্যাপসুলটি রোববার সফলভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শিল্পের ক্ষেত্রে এই মিশনকে বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছে নাসা। স্থানীয় সময় রোববার ভোর রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল। ঐতিহাসিক অভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন পোলারিস ডন মিশনের মহাকাশচারীরা। ভ্যানকুভারের জ্যারেড আইজাকম্যানের নেতৃত্বে মহাকাশে হাঁটার অভিযানের এই মিশনটি ছিল 5 দিনের। তার সঙ্গে আরও ছিলেন 3 জন নভোচারী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, মহাকাশে হাঁটার জন্য এটিই ছিল প্রথম বাণিজ্যিক মিশন। গেল মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হন 4 মহাকাশচারী। মহাশূন্যে পৌঁছানোর পর তারা ক্রু ড্রাগন ক্যাপসুলে ওঠেন। কক্ষপথে পৌঁছানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো স্পেস ওয়াক করেন মিশনের 2 নভোচারী। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট 4 এর প্রতিষ্ঠাতা ও সিইও ভ্যানকুভারের জ্যারেড ক্যাপসুল থেকে বেরিয়ে প্রায় 15 মিনিটের ব্যবধানে মহাকাশে হাঁটেন। এর মধ্য দিয়ে মহাকাশে স্পেসওয়াক করা প্রথম অপেশাদার নভোচারী হওয়ার খ্যাতি অর্জন করেন তিনি। তাকে অনুসরণ করে ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন মিশন বিশেষজ্ঞ ও স্পেসএক্সের প্রকৌশলী সারা গিলিস। তারা প্রায় 10 মিনিট করে মহাকাশযানের বাইরে কাটান। অভিযানে অংশ নেওয়া বাকি 2 জন ক্যাপসুলের ভেতরেই ছিলেন। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শিল্পের ক্ষেত্রে এই মিশনকে বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছে নাসা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আগামী 6 মাসের জন্য জার্মানির সীমান্তে নজরদারি বাড়ানো ও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে আর কোনো অবৈধ অনিয়মিত অভিবাসী জার্মানিতে অনুপ্রবেশ করতে পারবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানিয়েছেন বিটু বড়ুয়া। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক, মানবিক ও ধর্মীয় কারণে নানা সময়ে আশ্রিত আরব বংশোদ্ভূত অভিবাসী কর্তৃক স্থানীয়দের একের পর এক হত্যাকাণ্ড ও ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর ইস্যুতে উত্তাল জার্মানি। অভিবাসীদের দেশটিতে আশ্রয় দেয়া কিংবা না দেয়া এবং যে কোনো কারণে আশ্রয় লাভে ব্যর্থদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে শুরু হয় দেশটির নানা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনায় নিয়ে 16 সেপ্টেম্বর সোমবার থেকে আর কোনো অবৈধ ও অনিয়মিত অভিবাসী যাতে জার্মানিতে অনুপ্রবেশ করতে না পারে সে কারণে সীমান্তে পুলিশি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শলস প্রশাসনের এমন সিদ্ধান্তে ভালো এবং মন্দ দুটি দিকই দেখছেন স্থানীয় সহ প্রবাসীরা। সিরিয়া বা আরব দেশ থেকে ওরা এসে এখানে মনে করেন ও নিজের দেশে ক্রাইম করে বা অবৈধভাবে এসে ঝামেলা করতেছে এখানে, যার কারণে এখানে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াইছে। সো আমি মনে করি যে এখন যে জার্মান সরকার ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে ভালো সিদ্ধান্ত নিয়েছে। জার্মান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে বেশি কড়াকড়ি মনে হচ্ছে আমার মতে। কারণ অনেকের ক্রিমিনাল রেকর্ডস নেই, তারা এখানে আসতে চাচ্ছে। সেই ক্ষেত্রে সীমান্তে যে কড়াকড়িটা করা হয়েছে সেই ক্ষেত্রে অনেক ভালো মানুষও দেখা যাচ্ছে এখানে ঢুকতে পারছে না। জার্মানি দেখা দেখি অন্যান্য বর্ডারে এরকম কড়াকড়ি আরোপ করবে, এতে করে যারা অরিজিনালি আশ্রয় প্রার্থী, যাদের অরিজিনাল সমস্যা আছে, তারা ভুক্তভোগী হবে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফ্রেজারের সীমান্তে কড়াকড়ির সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ প্রতিবেশী পোল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও গ্রিস। সীমান্তে পুলিশি চেক বা নজরদারির মাধ্যমে মালামাল পরিবহন সহ প্রচলিত সেনজেন নীতি ক্ষতির মুখে পড়বে বলে মত দেশগুলোর। এদিকে জার্মানির সীমান্ত থেকে ফেরত পাঠানো আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের ভাগ্যে কি থাকবে, একই সঙ্গে কোন দেশে তারা আশ্রয় নেবে তা নিয়ে চিন্তিত ইইউর মানবিক সংস্থাগুলো। সোমবার থেকে জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপের ফলে প্রতিবেশী অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশ জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই কপাল পুড়তে যাচ্ছে অবৈধ, অনিয়মিত, একই সাথে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের। এর ফলে শুধু জার্মানির সীমান্তেই নয়, গোটা ইউরোপের সীমান্তেই মানবিক বিপর্যয়ের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সে সময় আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলিমগণ। দেশটির একটি হোটেলে কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এই মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক দাওয়া প্রতিষ্ঠান ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসির সেক্রেটারি জেনারেল আম্মার আল কান্দেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিসির দাওয়া বিভাগের প্রধান খালিদ আল সাবা আবুনা আনাস। সময় চ্যালেঞ্জিং হলেও সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারত গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল দুপুরে চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। চান্ডিকা হাথুরু সিংহে সহ কোচিং স্টাফের বাকি সদস্য এবং স্কোয়াডের 15 ক্রিকেটার গেলেন ভারতে। লন্ডন থেকে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু 19 সেপ্টেম্বর। পাকিস্তানে লেটার মার্কস পাওয়া টাইগারদের এবার মিশন ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতির গ্রাফ ধরে রাখতে ইতিহাস বদলাতে হবে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে। এখন পর্যন্ত ভারতের মাটিতে খেলা 3 টেস্টের কোনোটাতেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। 2017-র প্রথম টেস্ট বাদে 2019-এর 2 ম্যাচেই ইনিংস ব্যবধানে হার। এবারও যে সিরিজটা কঠিন হবে তা স্বীকার করলেন খোদ টাইগার অধিনায়ক। তবুও জয় যে একমাত্র লক্ষ্য সেটাও জানিয়েছেন। সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো। তবে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে সবশেষ পাকিস্তান সিরিজ। রাওয়ালপিন্ডিতে ছড়ি ঘুরিয়েছেন পেসাররা। ভারতে স্পিন বান্ধব উইকেট পাওয়ার সম্ভাবনাই বেশি। শান্ত আশা রাখতে চান তাইজুল, মিরাজ, নাইমদের ওপর। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার, এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। ভারতের মাটিতে সিরিজ জিততে হলে ভাঙতে হবে গত এক যুগের রেকর্ড। 2012 সালে যা করে দেখিয়েছিল ইংল্যান্ড, এরপর থেকে শেষ 12 বছরে টানা 17 সিরিজ জিতেছে ম্যান ইন ব্লু। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল ফেডারেশনে নির্বাচনের প্রার্থিতা ঘোষণায় সমন্বিত পরিষদের চমক। সভাপতি পদে তাবিথ আওয়ালের প্রার্থিতার গুঞ্জন থাকলেও সংবাদ সম্মেলনে ঘোষণা এলো রুহুল আমিন তরফদারের নাম। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতে এই সিদ্ধান্ত বলে জানালেন পরিষদের সাবেক সদস্য অধিনায়ক আমিনুল হক। দিনভর আলোচনা বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তাবিথ আওয়াল। কাজী সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণায় জোরালো হয় সেই সম্ভাবনা। তবে ফুটবল পাড়ায় হঠাৎই গুঞ্জন তাবিথ নন, সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তরফদার রুহুল আমিন। গুঞ্জন বাস্তবতায় রূপ নিতে সময় নেয়নি খুব একটা। বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তরফদার রুহুল আমিনকে নিয়ে সমন্বয়ক আমিনুল হক সংবাদ সম্মেলন কক্ষে এলে। অনেক কাউন্সিলরের চোখ হঠাৎ কপালে, তবে নাম ঘোষণা করে সব ধোঁয়াশা দূর করে জেলা, বিভাগীয় এবং ক্লাবের সমন্বয়ে গঠিত পরিষদ। কাউন্সিলররা যারা আছে তারা তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, এবং তারা, আমি আগেও বলেছি আবারও বলি একই, তারা যাকে যোগ্য মনে করবে তাকেই তারা ভোট দিবে, দিয়ে তাকে বিজয়ী করবে। এবং ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি তারা তাদের মেধা খাটাবে, তাদের চিন্তা চেতনা খাটাবে, সব কিছু খাটাবে। বিভিন্ন চাপের মুখে নতি স্বীকার না করে তারা তাদের যোগ্য কাজটা করবে আর কি। প্রার্থিতা ঘোষণা দিয়েই ফুটবলের দিন বদলের নানা রূপরেখা দিয়েছেন তরফদার। তাতে অনেকে আশার আলো দেখলেও অনেকেই আবার অপেক্ষায় আছেন বাফুফের এই পদে নতুন কারো প্রতিদ্বন্দ্বিতার। আমরা জানি যে এখানে একজন প্রার্থী ঘোষণা করা হবে ঐক্যমতের ভিত্তিতে, সেখানে ওনার নাম ঘোষণা করা হয়েছে। উনিও পরীক্ষিত সংগঠক, তাবিদ আওয়াল সাহেবও পরীক্ষিত সংগঠক, কাউন্সিলররা যাকে বেছে নিবে তাকেই আমরা সেই নির্বাচিত হবে। কাউন্সিলররা নানা সমীকরণ মেলালেও বাফুফের সভাপতি পদ নিয়ে কিছুটা ভিন্ন ভাবনা ক্রীড়া উন্নয়ন পরিষদের। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই দলীয় কাউকে মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়নি বলে জানান সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক। রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি, এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি আমি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি, এবং তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন,
যথার্থভাবে তাকে সহায়তা করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ শুরু করেছে বাফুফে। তবে সেখানেও অনিয়মের অভিযোগ তুলেছে জেলা, বিভাগীয় ও ক্লাব নিয়ে গঠিত সমন্বয় পরিষদ। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির হঠকারিতায় চাকরি ছাড়তে বাধ্য হন নারী সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন, যাতে বড় প্রভাব পড়ে দেশের ফুটবলে। নারী ফুটবলের দুর্দিনে আবারও কি জাতীয় দলের দায়িত্ব নেবেন ছোটন, সে প্রশ্নের উত্তরে কিছুটা কৌশলী হলেও দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত আছেন বলে সময় সংবাদকে জানান এই কোচ। স্বপ্নের মতো অর্জন, যেন রূপকথার বাস্তবে ধরা দেয়া। বাংলাদেশের ফুটবলের বাস্তবতায় সাফের শিরোপা জয় বিরাট ব্যাপার। সোনালী সেই শিরোপা উঁচিয়ে বীর দর্পে দেশে ফেরার সে দৃশ্য এখনও জলজলে ফুটবল প্রেমীদের স্মৃতিতে। নারী সাফ জয়ের সেই কৃতিত্ব যেমন ফুটবলারদের, একইভাবে দলের কারিগরেরও। দেশের নারী ফুটবলের নিবেদিত প্রাণ কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরেই দারুণ সে অর্জন সাবিনা সানজিদাদের। সাফ জয়ের পর আরও বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছিল বাংলাদেশ নারী ফুটবল। তবে হঠাৎই কোচ ছোটনের চাকরি ছাড়ার সিদ্ধান্তে নেমে আসে কালো ছায়া। অবসরের ঘোষণা দেন ফরওয়ার্ড সিরাজ জাহান স্বপ্না। দেশ ছেড়ে চীনের একাডেমিতে যোগ দেন ডিফেন্ডার আখি খাতুন। কোচের বিদায়ের পর ছন্নছাড়া হয়ে পড়ে এই দলটা। গোলাম রব্বানী ছোটনের বিদায় নিয়েছিল নানা গুঞ্জন। শোনা যায় তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলের অন্যায় কর্মকাণ্ড সহ্য করতে না পেরে চাকরি ছাড়েন তিনি। এতদিন কিছু না বললেও পরিবর্তিত প্রেক্ষাপটে মুখ খুলেছেন ছোটন। ওই সময় আপনার কাজের আপনি যে স্মুথলি কাজ করবেন, কাজের পরিবেশটা আসলে ডিফিকাল্ট হয়ে গেছিলো। এই জন্যে আপনার হলো যে আমি উপলব্ধি করতে পারছি যে এখানে এখন থাকাটাই হলো আপনার হলো ঠিক হবে না। তো এই জন্যে আমার আসলে চলে আসা। সাফ জয়ের পর বারবার বদলেছে দলটার কোচ। পারফরমেন্সে অবনতি স্পষ্ট, খেলার ধরনেও বিরাট পরিবর্তন। তাই ছোটনের অভাব বোধ করেন ফুটবল প্রেমীরা। নিজের হাতে গড়া এই দলের হাল কি আবারও ধরবেন ছোটন? আমি যেখানেই যাই আমার লক্ষ্য থাকে যে ওই টিমটারই বেটার করা। এখন এটা নিয়ে কাজ করতেছি। তবে এটা একটা দিক যে দেশের জন্য তো কাজ করা তো অবশ্যই গৌরবের ব্যাপার। আর প্রত্যেকটা মানুষই চায় যে তার দেশের জন্য কাজ করায়। দেশের জন্য কাজ করার সুযোগ হয় বা ওইরকম কোনো পরিবেশ থাকে, তখন তো অবশ্যই আমি ভেবে যাই। নারী সাফের পরবর্তী আসরে আবারও শিরোপা জিতবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সাবেক কোচের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্পোর্টস কার্নিভাল 2024 শুরু হচ্ছে মঙ্গলবার। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। বিএসজের সদস্যরা দাবা, ব্যাডমিন্টন, শুটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস এবং সাঁতার সহ মোট 7টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সপ্তাহব্যাপী এই স্পোর্টস কার্নিভাল হকি, ব্যাডমিন্টন স্টেডিয়াম সহ বিএসজে এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ইভেন্টে বিজয়ীদের জন্য ট্রফির পাশাপাশি থাকবে অর্থ পুরস্কার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মিরপুর থানার মামলায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান নূর। হত্যা মামলায় রিমান্ডে ফরহাদ।